This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH আমি ঠোটকাটা ফিরে এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে। শুরুতেই আমাদের বড় পর্দায় দেখুন টপ 10 ব্রেকিং। 1 নম্বর ব্রেকিং, ট্রাম্পের কথায় আঁতে ঘা। কার আঁতে ঘা লাগলো? ট্রাম্পের কথায় বলতে হুমকিতে। আমেরিকা যুদ্ধে জড়ালে ঠেলা বুঝবে, এসব মন্তব্য কে করছেন? এই মন্তব্য 3 নম্বরে দেখাবো। ইরানের সুপ্রিম লিডারের নয়া হুঙ্কার, আয়াতোল্লাহ খামেনি বলেছেন এই কথা। ইরানকে ধমকে চমকে লাভ নেই, কবে নেই। 5 নম্বর, ইরান আত্মসমর্পণ করবে না, খামেনেই। কালকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মনে করিয়ে দিই, কালকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আমাদের এখানে রাতের দিকে, তিনি বলেছিলেন যে সারেন্ডার করতে হবে, নিঃশর্তে আত্মসমর্পণ করা উচিত ইরানের। উত্তর চলে এলো, তিনি জানিয়ে দিলেন, খামেনেই জানিয়ে দিলেন ইরান আত্মসমর্পণ করতে শেখেনি, করবে না। 6 নম্বর, আমেরিকাকে সাবধান করলো রাশিয়াও। অত্যন্ত ইন্টারেস্টিং টার্নিং পয়েন্ট। কি বলল রাশিয়া? পুতিনের দেশ কি বলল? আমেরিকা কি বলে সতর্ক করলো? ইসরায়েলকে সামরিক সাহায্য নয়। এটার সঙ্গে আরও বলেছে রাশিয়ার তরফ থেকে, রাশিয়ার প্রতিনিধি বলেছেন যে সামরিক সাহায্য ইসরায়েলকে দেওয়ার কথা স্বপ্নেও যেন না ভাবে আমেরিকা। 8 নম্বর ব্রেকিং কি আছে? রাজ্যে 100 দিনের কাজ চালু করুন। রাজ্যে 100 দিনের কাজ চালু করুন, অগস্ট থেকে চালু করার নির্দেশ। 9 নম্বর ব্রেকিং কি আছে? কেন্দ্রকে নির্দেশ, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। 10 নম্বর ব্রেকিং, ডাবল ইঞ্জিন বিকল, প্রশ্ন মমতার। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেছিলেন, সেই সাংবাদিক বৈঠকে ডাবল ইঞ্জিন সরকারকে মানুষের নিরাপত্তা দিতে পারে না, এইভাবে আক্রমণ করতে গিয়ে তিনি এক জায়গায় বলে ফেলেন টেক অফ ডাবল ইঞ্জিন। তারপরে তিনি পজ দেন, থেমে যান, তারপর তিনি বলেন তিনি ওই অ্যাক্সিডেন্টের কথা নিয়ে কোনো কিছু বলতে চাইছেন না। তিনি বলতে চাইছেন, তিনি জানেন যে ইন্টারন্যাশনাল ফ্লাইটে 4টি ইঞ্জিন থাকে, 2টো কী করে বিকল হয়ে গেল। এইভাবে মমতা পরে ব্যাখ্যা দেন। আপনাদের দেখালাম টপ 10 ব্রেকিং। क्या बोलते, भेलपुरी खा रही थी, मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी। उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। याद कीजिए 6 मई की वो रात पाकिस्तान के आतंकियों पर कयामत बरसी। आज दोनों लीडर्स की फोन पर बात हुई। प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी, न करता है और न ही कभी करेगा। আমাদের দল থেকেও 5টি কোয়েশ্চেন আপনাদের কাছে করা হয়েছিল, একটা কোয়েশ্চেনেরও কোনো উত্তর আসেনি। কিন্তু রাজনীতি করার নাম করে মিথ্যে কথা বলবেন না। রাজনীতি বড়ই বিষম বস্তু, আর সেটা যদি পেহেলগাঁওয়ের মতো ইস্যুকে কেন্দ্র করে হয় তাহলে তো কথাই নেই। কি বলবো, 22শে এপ্রিল পেহেলগাঁওয়ের বাইসারানে নিরীহদের রক্ত ভেসে গিয়েছিল সেই এলাকা। সে দাগ বোধহয় সারা জীবন কোনো ভারতীয় ভুলতে পারবেন না, সেই যন্ত্রণা দূর হওয়ার নয়। পাকিস্তান এরপর হাড়ে হাড়ে টের পেয়েছে ভারতের জবাবটা ঠিক কেমন ছিল, মানে প্রত্যাঘাত। কিন্তু এসবের মাঝে ঢুকে হঠাৎ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ক্রেডিট নেওয়ার চেষ্টা সেই থেকে করে চলেছেন। ফলে এটা শুধু
জাতীয় নয় আন্তর্জাতিক স্তরেও একটা বিতর্ক দানা বেঁধেছে যে যুদ্ধটা থামালো কে, এবং এখানকার বিরোধীরাও প্রশ্ন তুলছিল বারবার। এবার সেটাই দূর করার সময় এসেছে। অন্তত ভারত সরকার স্বয়ং প্রধানমন্ত্রী সেই চেষ্টাটা করলেন। ফোনে কথা হয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের 35 মিনিট, বড় কম সময় নয়। দেখা হওয়ার কথা ছিল তাদের, মানে একেবারে সাক্ষাৎ হওয়ার কথা ছিল কানাডায় G7 সামিটে, কিন্তু আপনারা জানেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি কাল দেশে ফিরে যান। ফলে ট্রাম্পের অনুরোধেই মোদির সঙ্গে তার টেলিফোনে কথা হয় 35 মিনিট, এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার তাকে মুখের ওপর জানিয়ে দিয়েছেন ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতিতে আমেরিকার কোনো ভূমিকা ছিল না। এটা হয়েছে কারণ পাকিস্তান কাকুতি মিনতি করেছিল ভারতের সামনে, প্রায় হাঁটু গেড়ে বসার উপক্রম হয়েছিল পাকিস্তানের। এই মেসেজটা প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন। দিল্লির প্রত্যাঘাতে ঝুঁকতে বাধ্য হয়েছিল ইসলামাবাদ, অন্য কারো কথায় নয়, অন্য কোনো দেশের কারণেও নয়। এবার সরাসরি ট্রাম্পকে কথাগুলো বলেছেন প্রধানমন্ত্রী। টেলিফোনে দুই রাষ্ট্রনেতার কথার যে নির্যাস, মানে ক্রাক্স যেটা, সেটা সামনে এনেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। বিক্রম জানিয়েছেন ভারত যে এই ইস্যুতে কোনো রকম থার্ড পার্টি, মানে মধ্যস্থতা হলে তো তৃতীয় পক্ষের কথাই আসে, ভারত সেটা চায় না, কোনো কালেই এটা ভারতের অবস্থান ছিল না, আজও নয়। ট্রাম্পকে সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু প্রশ্ন হলো এরপরও কি এই বিতর্কের জল গড়ানো থামবে? এই যে পদে পদে ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতি তিনিই করেছেন বলে দাবি করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, অনেক জায়গায় করেছেন, একাধিক দেশে করেছেন, তাতে ফুল স্টপ পড়বে কি? এটাই এখন সবথেকে বড় বিতর্ক। এবং বিজেপি বিরোধী যে দলগুলো এখানে রয়েছে তারা কি এবার ভারত সরকারের যে ব্যাখ্যা তাতে সন্তুষ্ট হবে? जुमला पार्टी, double engine party, two double engine government, only bulldoze the people, and you are an autocrat government, but you cannot give protection to the people. Double engine was just take off and double engine. আহমেদাবাদের বিমান দুর্ঘটনাই হোক বা পেহেলগাঁও, নরেন্দ্র মোদী সকাল সন্ধে বিরোধীদের আক্রমণের নিশানায়। পেহেলগাঁও কাণ্ডের 2 মাস হতে চলল প্রায়, জলঘোলা কিন্তু এখনো কমেনি। তার বড় কারণ পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতিতে আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন। সেটাই এবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে কাটাতে ব্যস্ত नरेंद्र मोदी। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी। Just days ago, my administration successfully brokered a historic ceasefire to stop the escalating violence between India and Pakistan. If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it. That I can tell you. And all of a sudden they said, I think we're going to stop. যত গোলমাল তো এখানেই, নিজের ঢাক নিজেই বাজিয়ে ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই এটা প্রমাণ করতে ব্যস্ত তার জন্যই নাকি সংঘাত থেমেছে। এক এবং একমাত্র কারণ তিনি। এমনকি ভারত পাকিস্তান আনুষ্ঠানিকভাবে সংঘর্ষ বিরতির কথা জানানোর আগেই তিনি দুম করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিষয়টি জানিয়ে দেন। সে নিয়েও জলঘোলা কম হয়নি, বিরোধীরা প্রথম দিন থেকেই সরব। এদিকে মুখ খোলেনি মোদী সরকার, ফলে জট বেড়ে বেড়ে জটিল। এখনো অবস্থা যে কে সেই। সারা পৃথিবীকে ট্রাম্প বলে দিয়েছেন আমি থামিয়েছি, এই কারণে থামিয়েছি, ব্যবসার কারণে থামিয়েছি, কিন্তু ট্রাম্প বলেছে এবং ভিডিও কনফারেন্স করে বলেছেন হয় যুদ্ধ বন্ধ কর নইলে ব্যবসা বন্ধ হবে। তো এবার তাহলে বিদেশ সচিব এখানে আমাদের কি বোঝাচ্ছেন না বোঝাচ্ছেন আমরা এটা কেন শুনবো? শুধুই কি তৃণমূল নাকি কংগ্রেস সহ গোটা বিরোধী শিবির এ নিয়ে আক্রমণ শানাতে ব্যস্ত। ट्रंप साहब ने 11 बार बोला है, 11 बार कि मैंने नरेंद्र मोदी को सरेंडर करवा दिया। 11 बार बोला है पब्लिक में। नरेंद्र मोदी जी चू नहीं कर पा रहे। प्रधानमंत्री के संबोधन के पहले ही राष्ट्रपति ट्रंप ने घोषणा कर दी कि वॉशिंगटन में रहकर मैंने भारत और पाकिस्तान के बीच में युद्ध रुका दी।
যুদ্ধ তো এরপর বেঁধেছে ভারতের ঘরের মাটিতেই। কেন মুখে কুলুপ মোদী সরকারের জবাব চেয়েছে বিরোধীরা। এবার G7 সম্মেলনের এক ফাঁকে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের ফোনাফোনিও বিতর্ক থামাতে পারল না। বিদেশ সচিব বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার পরেও নয়। सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी। যেদিনকে ট্রাম্প টুইট করেছিলেন বা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন সেদিন সেটাকে ট্যাগ করে তো ওনাদের কন্ট্রাডিকশন দেওয়া উচিত ছিল। সেই সময় ওনারা কন্ট্রাডিকশন দেননি কেন? এখন আন্ডার ট্রিমেন্ডাস প্রেসার আর G7 এ গিয়ে সেকেন্ড রোয়ে দাঁড়ানোর পর ওনাদের মনে হয়েছে যে এটা বলা উচিত। বুঝতেই পারছেন এই নিয়ে জলঘোলা কিন্তু থামছে না, বরং বেড়েই চলেছে। মোদি ট্রাম্প ফোনে কথা সেই আগুন নেভাতে পারছে না, মানে এই বিতর্কের আগুন। দুজনের কথা প্রসঙ্গে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি স্পষ্ট জানিয়েছেন, এবং এর থেকে স্পষ্ট একটা সার্বভৌম দেশের বিদেশ সচিব আর কি বলতে পারেন। কিন্তু বলেই দিয়েছেন কি নিয়ে কথা হয়েছে। ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডও এটা দেখবে। মোদির কথা ভালোভাবে বুঝে নিয়েছেন ট্রাম্প, এটাও তিনি দাবি করেছেন। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের পাশে ট্রাম্প এবং আমেরিকা রয়েছে। কিন্তু বিরোধীদের সোজাসাপটা বক্তব্য, এসব সরকারের মুখের কথা, কেন্দ্রীয় সরকারের দাবি। তারা কি প্রশ্ন তুলছে? ট্রাম্প যখন ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতিতে নাক গলিয়েছিলেন, মানে দাবি করেছিলেন, কেন তখনই তাকে সরাসরি জবাব দেওয়া হয়নি? কেন তখনই বলা হয়নি ট্রাম্প সাহেব আপনি যা বলছেন সবটাই মিথ্যে? প্রশ্ন বিরোধীদের। এটা লেটেস্ট, এখন বিরোধীরা এই প্রশ্ন তুলছেন। বারবার তোলা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশনের ইস্যুটি, যে দাবি বিরোধীদের পক্ষ থেকে বারবার তোলার পরেও কান দেয়নি মোদী সরকার। পহেলগাঁও সন্ত্রাসের পর সবাই মিলে স্পেশাল সেশনের কথা বলেছিলেন, সেটা তো আপনারা করলেন না। আমাদের দল থেকেও 5টি কোয়েশ্চেন আপনাদের কাছে করা হয়েছিল, একটা কোয়েশ্চেনেরও কোনো উত্তর আসেনি। কিন্তু তো রাজনীতি করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু রাজনীতি করার নাম করে মিথ্যে কথা বলবেন না। বিরোধীরা বলেই যাবে আর বিজেপি চুপ করে মুখ বুজে সবটা সয়ে নেবে, তা তো হয় না। যথারীতি তরজা আরও বাড়ছে। পাহেলগাম ইনসিডেন্টের সময় একমাত্র তুর্কি ছাড়া কোনো দেশকে পাকিস্তান পাশে পায়নি। এটা নরেন্দ্র মোদীজির দীর্ঘদিনের যে অর্থনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কের সুফল আমরা দেশবাসী আজকে পেয়েছি। প্রধানমন্ত্রী গোটা বিশ্ব সমাজকে পাহেলগাম সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এক করেছিলেন। দেখুন, দর্শক হিসেবে আপনাদের মনে একটা স্বাভাবিক কৌতূহল, কিউরিয়াসিটি তৈরি হওয়া খুব স্বাভাবিক, যে এরা তো লড়ে মরছে বিতর্ক করে, কিন্তু মানে শাসক বিরোধী, কেন্দ্রীয় সরকার এবং বিরোধীরা। কিন্তু ট্রাম্প সাহেব এখন তার অবস্থান পাল্টালেন কি? রেজাল্টটা কি হলো? প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর বিক্রম মিস্ত্রি দাবি করেছেন যে ট্রাম্পকে এটা কনভিন্স করানো গেছে যে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আসেনি। একেবারে লেটেস্ট শুনুন তো খানিকক্ষণ আগে ট্রাম্প সাহেব কি বলেছেন। Well, I stopped a war between Pakistan. I love Pakistan. I think Modi is a fantastic man. I spoke to him last night. We're going to make a trade deal with Modi of India. But I stopped the war between Pakistan and India. This man was extremely influential in stopping it from the Pakistan side, Modi from the India side, and others. And they were going at it, and they're both nuclear countries. I got it stopped. I don't think I had one story. Did I have one story written about it? I stopped a war between two major nations, major nuclear nations. পশ্চিম এশিয়ার যুদ্ধের খবর আপনাদের অনেকক্ষণ দেখালাম। এবার আমাদের এখানে যে লোকাল যুদ্ধ চলছে, মানে বাংলার রাজনীতির ময়দানে সারা বছর যেটা চলে, সেই যুদ্ধের খবর দিই। অপারেশন সিঁদুর,
আমদাবাদ বিমান দুর্ঘটনা, কোনো কিছুই ছাড় পাচ্ছে না এই রণাঙ্গনে। গতকাল ওবিসি সংরক্ষণে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ব্যাস, আজ লাড্ডু বিলোতে শুরু করে দিলেন বিরোধী দলনেতা। কাল বলেই রেখেছিলেন যে বিধানসভায় লাড্ডু বিলি করব। খোল করতাল সমস্ত কিছু বাজলো প্রবল উচ্ছ্বাসে। ওবিসির বিষয় নিয়ে বারংবার আদালতে ধাক্কা খাচ্ছে রাজ্য সরকার, আর তারপরেও রাজ্য সরকারের শিক্ষা হচ্ছে। এবং গতকাল কলকাতা হাইকোর্টের রাজাশেখর মান্তা এবং তপব্রত বাবুর যে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে, সেই রায়কে পালন করতেই আজকে বিধানসভার যে 2 নম্বর গেট রয়েছে সেখানেই বিজেপি বিধায়করা তারা লাড্ডু বিতরণ করলেন এবং শুভেন্দু অধিকারীও তিনি স্বয়ং ছিলেন। কোর্টও জানে যে এটা কি উদ্দেশ্যে, কেন, কোন ভিত্তিতে এই ওবিসি বিল এই কোর্টে আসছে। তার জন্য বারবার করে করা সত্ত্বেও এদের লজ্জা নেই। মুখ পুরা মমতার সরকার আবার থাপ্পড় খেয়েছে, তারই জন্য আজকে আমরা এই উৎসব করছি। কিছু মানুষের ক্ষতি করে আমি আনন্দ পাবো, আমি মিষ্টি বিলি করব, কিছু মানুষের বিরোধিতা করে, এর থেকে অমানবিক আর কি হয়? আগে তো 90 করেছিল, আর এখন যা কাণ্ড করছে 98% মুসলিম কমিউনিটিকে ওবিসি তালিকায় এনে এইরকম সম্প্রদায়ের মানুষ যারা সত্যি সত্যি সারা বছরের পর বছর অবহেলিত, তাদের ওবিসির মধ্যে নিয়ে সুযোগ সুবিধার চেষ্টা করে দিয়েছিলেন মমতাদি। তুষ্টিকরণ এর কারণ হলো আমাদের এই রাজ্যের ডেমোগ্রাফি ক্রমশ পরিবর্তন হচ্ছে। মহামান্য আদালত এটাকে আটকে দিয়ে এতগুলো গরিব মানুষের মুখ থেকে ভাত কেড়ে নিল, সুযোগ কেড়ে নিল, সেটা আমি বুঝতে পারছি না। ধর্মের ভিত্তিতে ওবিসি হয় না, সুপ্রিম কোর্ট অনেকবার বলেছে। জান বিজেপির হিন্দু মুসলিম ইস্যু ছাড়া আর কি আছে মার্কেটে? এই বিজেপি হচ্ছে ওবিসি বিরোধী। এই বিরোধী দলনেতা লাড্ডু বিলি করেন, তার মুখে আমরা আদিবাসী ওবিসি তাদের সম্পর্কে এই বীরবা হাঁসদা এরা সব আমাদের জুতার নিচে থাকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লাড্ডু বিলি করলেন, তাকে কড়া কড়া কথা শুনিয়েছেন তৃণমূলের নেতারা। কিন্তু আমরা আসল প্রশ্নটা তুলছি, ঠোটকাটা তুলছে ছাত্রছাত্রীদের ভর্তি আটকে যাওয়ার যে আশঙ্কা, সেটা নিয়ে কোনো পক্ষের নেতাদের মাথা ব্যথা আছে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনের নেতা পার্থপ্রতিম রায় বড় আশঙ্কার কথা শুনিয়েছেন। আসলে জটিলতাটা কিন্তু রয়েই গেল। গত 1 বছর ধরে এই রাজ্য সরকার এই ব্যাপারে কোনো ক্লিয়ার স্টেপস নেয়নি, এবং আজকে 1 মাসের বেশি হতে চললো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে। আজকে জয়েন্ট এন্ট্রান্স, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড রেজাল্ট বের করতে পারেনি। কারণ কত % ওবিসি হবে এবং কারা ওবিসির লিস্টে থাকবেন কেউ কিন্তু আজ পর্যন্ত জানে না। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো বিপদে পড়বে যে তারা লিস্ট তৈরি করবে কিভাবে, কোন লিস্টটা বের করলে তারা আদালত অবমাননার দায়ে পড়বে না, এই সমস্তগুলো কিন্তু আসছে। এবং এই সমস্তটার জন্য দায়ী কিন্তু রাজ্য সরকার এবং রাজ্যের যে সরকারি উচ্চশিক্ষা ব্যবস্থা সেটাকে পেছনের সারিতে ঠেলে দেওয়া হচ্ছে। কারণ বেসরকারি যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তারা ভর্তি করে নিয়েছে এবং রাজ্যের বাইরের যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তারাও কিন্তু ভর্তি কমপ্লিট করে নিচ্ছে। মুখ্যমন্ত্রী আজকে নবান্নে সাংবাদিক বৈঠক করেছেন, কিন্তু সেখানেও এই স্পেসিফিক প্রশ্নটির কোনো উত্তর পাওয়া যায়নি। মানে ছাত্রছাত্রীদের কি হবে, জটিলতা কি আদৌ কাটলো, কি করেই বা পাওয়া যাবে উত্তর? দেখুন, রাজনীতিকদের কাছে লেখাপড়ার থেকে ভোট ব্যাপারটা অনেক বড়। আমরা হাইকোর্টের রুলস মেনেই সবটা করেছিলাম, কিন্তু প্রতিদিন নতুন নতুন প্রশ্ন আসতেই পারে। আর আপনারা তো জানেন, সিপিএম আর বিজেপি কখনোই চায় না যে ওবিসি রিজার্ভেশন পাস হোক। এটা তো গরিব লোকেদের জন্য, শিডিউল কাস্ট ভাই বোনদের জন্য রিজার্ভেশন আছে, আমরা চাই থাকুক। ট্রাইবেলদের জন্য রিজার্ভেশন আছে, আমরা চাই থাকুক। যারা এখানে 33% লোক বাস করে, আমরা তো করিনি, দেশভাগের সময় থেকেই আছেন, তাদের অধিকার আমরা কি করে কাটবো? তাদের সম্পত্তি কাটতে হবে, তাদের চাকরি কাটতে হবে, তাদের শিক্ষা কাটতে হবে। তাদের আপনারা মানুষ হতে দেবেন না? মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবেন না? ওবিসি মামলায় ধাক্কা খেয়েছে রাজ্য, সে তো স্পষ্ট বোঝাই যাচ্ছে। শুভেন্দু অধিকারী লাড্ডু বিলি করেছেন, কিন্তু এই যে ভর্তি সংক্রান্ত জটিলতাটা কি হবে,
বা কোন জায়গায় দাঁড়িয়ে এর কি সমাধান, তিনি কি বলছেন? এই মমতা ব্যানার্জিকে দেখেননি আমার মনে হয়, এত বিচলিত, এত উদ্ভ্রান্ত। তার কারণ ওবিসির ইন্টারিম স্টে অর্ডার। প্রায় 2 কোটির কাছাকাছি মুসলমানকে যে টুপিটা পরাতে গেছিলেন, ললিপপ দিয়েছিলাম, ওবিসির সার্টিফিকেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের যা অবস্থা হলো, আমাদের গাঁয়ের কথা আছে, জালও গেল গামছাও গেল। মুসলিমদের যে সর্বনাশটা করলো এটা প্রমাণিত হয়েছে, তাই ঘাবড়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিচলিত, তিনি উদ্ভ্রান্ত, তেমনই তো দাবি করছেন একসময় তাকে খুব কাছ থেকে দেখা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু আজ মুখ্যমন্ত্রী ঠিক কেমন মেজাজে ছিলেন বলুন তো, একবার দেখাই আপনাদের। করেছেন সে পা বিজেপি, বেশ বেশ বেশ। আমাদের অধিকারে হস্তক্ষেপ করার জন্য ধিক্কার জানাই, বাংলার মাটিতে হস্তক্ষেপ করবার জন্য ধিক্কার জানাই। যারা কাজ করেছে টাকা পায়নি, তাদের টাকাটা আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি, কিন্তু আমাদের টাকা আমরা যদি দিতে হয় এরিয়ার থেকে দিতে হবে, আমাদের ফেরত দিতে হবে। প্রায় 4 বছর ধরে 100 দিনের প্রকল্পে কেন্দ্রের টাকা পাচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। দুর্নীতির কথা বলেছিল কেন্দ্র, দুর্নীতি হয়েছে বলেই টাকা আটকানো আছে। আজ হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ কী নির্দেশ দিল খুব ভালো করে দেখুন। কি কি নির্দেশ দিল আপনাদের দেখাচ্ছি। আগামী 1 আগস্ট থেকে রাজ্যে 100 দিনের কাজের প্রকল্প ফের শুরু করার নির্দেশ কেন্দ্রকে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের এই নির্দেশ। প্রধান বিচারপতির মন্তব্য, কোনো কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না। দুর্নীতি ঠেকাতে রাজ্যের জন্য, মানে এ রাজ্যের জন্য, পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে যে কোনো শর্ত চাপাতে পারে কেন্দ্র। চাইলে দুর্নীতি ঠেকাতে নজরদারিও চালাতে পারবে কেন্দ্রীয় সরকার, কিন্তু প্রকল্পটা চালু করতে হবে। রাজ্যের যে কোনো জেলায় গিয়ে তদন্তও করতে পারবেন কেন্দ্রীয় সংস্থা। খুব স্বাভাবিক, হাইকোর্টের এই রায়ে অত্যন্ত খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওদের পক্ষে আপনাকে বলতে হবে, পিসি মহান, পিসি প্রধানমন্ত্রী, পিসি সংবিধান, পিসি সুপ্রিম কোর্ট, পিসি দেশ, পিসির পতাকা দেশের পতাকা, পিসির গানই জাতীয় সঙ্গীত। আপনি বললেই ভালো। আর যখন বলবেন যে না দেশের পতাকা আলাদা, তেরঙ্গা পতাকা, যখন বলবেন যে না জনগণ মন অধি আলাদা জাতীয় সঙ্গীত, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, পিসি নয়, তখন আপনি খারাপ হয়ে যাবেন। মমতা ব্যানার্জিকে বারবার বলা হয়েছিল যে 100 দিনের কাজের টাকা চুরি হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি হয়েছে, কিন্তু সেই হিসেব কোনোদিন মমতা ব্যানার্জির সরকার দেননি। রাজ্য সরকার লুট করবে, দিল্লির সরকার সেই লুটের তদন্ত করছে বলে তদন্ত করবে না, টাকাটা আটকে দেবে। আমরা বারবার বলেছিলাম যে সমস্ত নাটকবাজি বন্ধ করে, যদি তাই হয় রাজ্য সরকার কেন কোর্টে যাচ্ছে না, এটা তো আইন। যদি রাজ্য সরকার কোর্টে যায় তাহলে এই টাকা পেতে বাধ্য যারা কাজ করেছে তারা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ধর্ণা দিয়েছিলেন, অভিষেক দিল্লি গিয়েছিলেন, কিন্তু রাজ্য সরকার মামলা করেনি। মানে এই যে মামলাটার যে নির্দেশ হলো, সেটার মামলাটা কিন্তু রাজ্য সরকার করেনি। রাজ্য রাজনৈতিক প্রতিবাদ করেছে, প্রশাসনিক প্রতিবাদও করেছে, কিন্তু মামলাটা করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। আর সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি জানেন, তাদের হয়ে এই মামলাটা কে লড়েছিলেন? রাজ্য সরকারের যিনি, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব এই নিয়োগ টিয়োগ এই সমস্ত ক্ষেত্রে তার চোখের বালি বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে প্রায় বিগত 2 বছর ধরে মামলা লড়ছি। তৃণমূল কোথাও ছিল না, তৃণমূল আর বিজেপি মিলে তারা মারামারি করে মামলাটা দেরি করিয়েছে। শুভেন্দুবাবুর মামলা ছিল কাজ পাওয়ার জন্য নয়, শুভেন্দুবাবু মামলা করেছিলেন তৃণমূলের দুর্নীতি, সুতরাং কাজ পাওয়ার জন্য কারোই কোনো রকম উৎসাহ ছিল না। যাই হোক, অনেক লড়াইয়ের পর আদালত রায় দিয়েছে। কেন্দ্রীয় দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় 613 কোটি টাকা নয়-ছয় করা হয়েছে, যার মধ্যে 210 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
মামলাকারী যারা ছিলেন সেই ক্ষেত ও মজুর সমিতির পক্ষ থেকে জানা হয় এর মধ্যে মাত্র 2,46,000 টাকা সেটা যেন যে বকেয়া রয়েছে সেটা যেন ফেরত দেওয়া হয়। এখন প্রশ্ন, প্রধান বিচারপতির নির্দেশে আখেরে আগামী দিনে যদি এই টাকা দেওয়াও হয় তারপরেও কি সত্যি এবার স্বচ্ছতার বিষয়ে একেবারে 100 পাবে রাজ্য সরকার, সে প্রশ্ন থাকছে। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH